ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরো বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব যে ইংলিশের মক টেস্টের একটি সিরিজ শুরু করেছে, আজ সেই ইংলিশ মক টেস্ট সিরিজেরই আমি আপনাদের 19তম ক্লাসটি দেব। এর আগে আমি 18টি ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি এবং সেখানে আমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আগত বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেই প্রশ্নগুলোই কিন্তু আমি আলোচনা করেছি। আজকেও কিন্তু এই 19তম অংশ আমি সেই প্রশ্নগুলি আলোচনা করব যেগুলো আগত বিসিএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 19তম ক্লাসটি। বন্ধুরা, আজকে আমি এই 19তম অংশে আরো গুরুত্বপূর্ণ আপনাদের কোশ্চেন করিয়ে দেবো, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটি ভালো করে খেয়াল করুন। বলছে ডিরেকশন 1, 2, 3 fill in with the suitable prepositions। প্রথমটি দেখুন, বলছে let this be an example dash the trouble makers। বাংলাটা কি? এখানে আগে প্রথমে সঠিক অ্যান্সারটি বলছে। এখানে যেটি হবে সেটি হবে টু, এক্সাম্পল টু প্রিপোজিশন বসে এক্সাম্পলের পরে, তাহলে এক্সাম্পল টু দ্য ট্রাবল মেকার্স, অর্থাৎ লেট দিস বি অ্যান এক্সাম্পল টু দ্য ট্রাবল মেকার্স, অর্থাৎ এটি সমস্যা সৃষ্টিকারীদের জন্য একটি উদাহরণ হতে দাও। এটি সমস্যা সৃষ্টিকারীদের, ট্রাবল মেকার্স মানে যেটা সমস্যা সৃষ্টি করে, তাহলে এটি সমস্যা সৃষ্টিকারীদের কাছে একটি উদাহরণ হতে দাও। তাহলে এক্সাম্পল টু মানে উদাহরণ, বোঝা গেল। 2 নম্বরটি দেখুন, বলেছে দেয়ার ইজ নো এক্সেপশন ড্যাশ দিস রুল। এখানে যেটি প্রিপোজিশনটি হবে টু ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ এক্সেপশনের পরে টু প্রিপোজিশন বসে, দেয়ার ইজ নো এক্সেপশন টু দিস রুল, অর্থাৎ এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এক্সেপশন টু মানে ব্যতিক্রম। 3 নম্বরটি দেখুন, বলেছে নোবডি ইন আওয়ার গ্রুপ হ্যাজ এ জিনিয়াস ড্যাশ উইনিং ফ্রেন্ডস অ্যান্ড ইন কনভিন্সিং পিপল। বা এখানে যে অ্যান্সারটি হবে সেটি হবে ফর, জিনিয়াস ফর হয়, জিনিয়াস ফর, অর্থাৎ নোবডি ইন আওয়ার গ্রুপ হ্যাজ এ জিনিয়াস ফর উইনিং ফ্রেন্ডস অ্যান্ড ইন কনভিন্সিং পিপল, অর্থাৎ তোমাদের দলের কারোর মধ্যেই বন্ধুত্ব পাতানো এবং লোককে বোঝানোর ক্ষমতা নেই। বোঝা গেল কি বললাম? তোমাদের দলের মধ্যে কারোর মধ্যেই বন্ধুত্ব পাতানো এবং লোককে বোঝানোর ক্ষমতা নেই, এটা হচ্ছে বাংলাটা। তাহলে জিনিয়াসের পরে কি বসে? ফর প্রিপোজিশনটি বসে। তাহলে নোবডি ইন আওয়ার গ্রুপ হ্যাজ এ জিনিয়াস ফর উইনিং ফ্রেন্ডস অ্যান্ড ইজ কনভিন্সিং পিপল। বোঝা গেল কি বললাম? তাহলে আজ এই যে তিনটে করলাম, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু লক্ষ্য করুন। কিরকম ভাবে পড়বেন? এক্সাম্পলের পরে টু, এক্সেপশনের পরে কি বসলো? টু, আর জিনিয়াসের পরে কি বসলো? ফর। তাহলে এক্সাম্পল টু, এক্সেপশন টু, জিনিয়াস, ফর। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 4 to 7 দেখুন, বলেছে ইন দিস কোশ্চেন 4 alternatives given for idioms or phrases given in underline in the sentences. Choose the alternative which best expresses the meaning of the idioms or phrases. এটা ইডিয়াম দিয়েছে, এই ইডিয়াম বা ফ্রেসেস, এই ইডিয়াম বা ফ্রেসে যেটা আন্ডারলাইন করা আছে সেটা একটা ইডিয়াম বা ফ্রেস। এই ইডিয়াম বা ফ্রেসের আপনাকে সঠিক মানেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেল? এই ইডিয়াম বা ফ্রেসের যে ইডিয়াম বা ফ্রেসটি দেয়া আছে এর সঠিক মানেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমটি দেখুন, 4 নম্বরটি বলেছে হি ওয়াজ এ কিং হু রুলড হিজ সাবজেক্টস উইথ এ হাই হ্যান্ড। উইথ এ হাই হ্যান্ডের নিচে আন্ডারলাইন করা আছে। এটা বাংলাটা কি? বাংলাটা হচ্ছে তিনি ছিলেন এমন একজন রাজা যিনি তার প্রজাদের ওপর নির্মমভাবে রাজত্ব করেছিলেন। তাহলে উইথ এ হাই হ্যান্ডেড, উইথ এ হাই হ্যান্ড মানে হচ্ছে কঠোরভাবে বা নিষ্ঠুরভাবে, কঠোরভাবে বা নিষ্ঠুরভাবে। বোঝা গেল?
তাহলে এখানে কোনটা হবে? এতে দিয়েছে অপ্রেসিভলি। অপ্রেসিভলি মানে কি? নিষ্ঠুর ভাবে। তাহলে এই এ হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? আচ্ছা, কাইন্ডলি মানেও দেখে নিন। কাইন্ডলি মানে খুবই দয়ালু, দয়ার সাথে, দয়ালু। আচ্ছা, কনভেনিয়েন্টলি, কনভেনিয়েন্টলি মানে সুবিধা মতো, কনভেনিয়েন্টলি মানে সুবিধা মতো। আচ্ছা, সিম্প্যাথেটিক্যালি, সিম্প্যাথেটিক্যালি মানে সহানুভূতির সঙ্গে, সহানুভূতির সঙ্গে। বন্ধুরা 7 নম্বরটি দেখুন, বলেছে হি ইজ নট ওর্থ হিজ সল্ট ইফ হি ফেলস অ্যাট দিস জাংচার। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে যদি সে এই মুহূর্তে ব্যর্থ হয়, যদি সে এই মুহূর্তে ব্যর্থ হয় তবে সে মূল্যহীন। তাহলে নট ওর্থ ইজ সল্ট মানে হচ্ছে মূল্যহীন বা ওর্থলেস। তাহলে এখানে কোনটা আছে? এতে দেখুন আছে কোয়াইট ওর্থলেস, অর্থাৎ মূল্যহীন। তাহলে এ হবে ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, ভেরি প্রাউড অফ হিমসেলফ মানে নিজের প্রতি গর্ব করা। কোয়াইট ডিপ্রেসড মানে কি? কোয়াইট ডিপ্রেসড মানে বেশ হতাশ হওয়া। আর ভেরি স্ট্রেঞ্জ মানে খুব অদ্ভুত। বোঝা গেল? তাহলে যেটা হবে এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 8 to 10 দেখুন ওয়ান ওয়ার্ডস দিয়েছে, অর্থাৎ 8 নম্বরটি দেখুন বলেছে দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। অর্থাৎ কোনো ব্যক্তির জীবনের ইতিহাস সেটা নিজেই সে লিখছে, তাকে কি বলে? তাকে মনে রাখবেন বলে সেটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনী। কি বললাম? অটোবায়োগ্রাফি। যদি কোনো ব্যক্তি তার জীবনের ইতিহাসটা নিজেই লিখছে, মনে করুন আমার জীবনের কোনো কোনো বৃত্তান্ত সেটা আমি নিজে লিখছি, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। কিন্তু আমি যদি অন্যেরটা লিখি তাহলে সেটা হবে বায়োগ্রাফি। বোঝা গেল কনফিউশন? নোভেল মানে কি? নোভেল মানে হচ্ছে উপন্যাস। আচ্ছা, ডায়েরি মানে তো ডায়েরিটা জানেন। 9 হচ্ছে টেক গ্রেট প্লেজার। টেক গ্রেট প্লেজার মানে হচ্ছে মহা আনন্দ নেয়া। কি বললাম? মহা আনন্দ নেয়া। তাহলে সেটাকে কি বলে? মহা আনন্দ নেয়াটাকে বলা হচ্ছে রিভেল। রিভেল মানে আমোদ প্রমোদ, আমোদ প্রমোদ, আমোদ প্রমোদ। আচ্ছা, স্যাটিসফাইড মানে কি? স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। আচ্ছা, আপহোল্ড মানে কি? আপহোল্ড মানে হচ্ছে সমর্থন করা। আর ওভারহোল মানে হচ্ছে কি? পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করা, পুঙ্খানুপুঙ্খ বিচার করা, এটা হচ্ছে ওভারঅল। তাহলে এখানে যেটি হবে সেটা হচ্ছে রিভেল, অর্থাৎ আমোদ প্রমোদ মানে টেক গ্রেট প্লেজার, অর্থাৎ মহা আনন্দ নেয়া। 10 নম্বরটা দেখুন, বলেছে সায়েন্স রিগার্ডিং প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশন। অর্থাৎ শ্রেণীবিন্যাস নীতি সম্পর্কিত বিজ্ঞানকে বলে ট্যাক্সোনমি, অর্থাৎ বিন্যাস বিধি। ট্যাক্সোনমি মানে বিন্যাস বিধি। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো একটু জেনে নিন। ট্যাক্সিডার্মি, ট্যাক্সিডার্মি মানে হচ্ছে চর্ম সংরক্ষণ বিদ্যা। চর্ম সংরক্ষণ বিদ্যা, এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে কিন্তু পরীক্ষার সময়। 4টে অপশনই আমি আপনাদের বলে দেবো। টক্সিকোলজি মানে বিষবিদ্যা, মানে কোনো টক্সিন জাতীয় নিয়ে যে পড়াশোনা, বিষবিদ্যা। আর ক্লাসিকোলজি বলে কিন্তু কোনো কথা হয় না। ক্লাসিকোলজিটা দিয়েছে এই ক্লাসিফিকেশন থেকে এনেছে কেন? জিনিসটাতে কনফিউশন করে দেওয়ার জন্য। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 11 নম্বরটি দেখুন বলেছে fill in the blank with the word given in the bracket along with the correct prefix out of the given 4 options। এখানে যে ব্র্যাকেটে যেটা দেয়া আছে তার আগে একটা এমন প্রিফিক্স বসাতে হবে যাতে এটা একটা নির্দিষ্ট মানে হয়। বলেছে there is a huge economic dash, ব্র্যাকেটে দিয়েছে ব্যালেন্স, between the two countries। মনে রাখবেন এই ব্যালেন্সের আগে আমাকে এমন একটা প্রিফিক্স বসাতে হবে যেটা কিন্তু আমার ব্যালেন্স মানে কি? সমতা রক্ষা করা। তাহলে এমন একটা প্রিফিক্স বসাতে হবে যেটা অসমতা বা অসামঞ্জস্য এরকম কিছু বোঝাবে। তাহলে ব্যালেন্সের আগে আমাকে তাহলে কি বসাতে হবে? দেখুন এখানে 4টে অপশন দিয়েছে, ইন, ইম, আন অ্যান্ড প্রি। এটি কিন্তু বিসিএস এ কিন্তু এই ধরনের প্রিফিক্স কিন্তু প্রচুর আসে। মনে রাখবেন ব্যালেন্সের আগে ইন হবে না, ইনব্যালেন্স হয় না, আনব্যালেন্সও হয় না, প্রিব্যালেন্স হয় না, ইমব্যালেন্স হয়। অর্থাৎ ইমব্যালেন্স, ইমব্যালেন্স বিটুইন দ্য টু কান্ট্রিজ। অর্থাৎ এখানে কোন প্রিফিক্সটি বসবে? ইম হবে, আইএম, অর্থাৎ আইএম, ইমব্যালেন্স। তাহলে বাংলাটা কি হলো? দুটি দেশের মধ্যে বিশাল অর্থনৈতিক ভারসাম্যহীনতা রয়েছে। তাহলে ইমব্যালেন্স মানে কি?
ইমব্যালেন্স মানে কি হলো, ইম প্লাস ব্যালেন্স বসলো, তাহলে কি হলো জিনিসটা, ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে কি, ভারসাম্যহীনতা, বোঝা গেল। আর শুধু ব্যালেন্স মানে কি, ভারসাম্য। তাহলে এখানে হচ্ছে ভারসাম্যহীনতা, ইমব্যালেন্স মানে, বোঝা গেল। এই ধরনের প্রিফিক্স কিন্তু খুব আসে এবং এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 12 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন দিয়েছে, ডাইরেক্ট স্পিচে আছে সেখান থেকে আমাকে ইনডাইরেক্ট করতে হবে। বলেছে দ্য সার্ভেন্ট সেইড টু দ্য মাস্টার, পার্ডন মাই ফল্ট স্যার। দ্য সার্ভেন্ট সেইড টু দ্য মাস্টার, পার্ডন মাই ফল্ট স্যার। বলছে ভৃত্যটি তার প্রভুকে বলেছিল, আমার ত্রুটি মার্জনা করুন স্যার। তাহলে জিনিসটা সে কিরকম ভাবে বলছে, আমার ত্রুটিটি মার্জনা করুন স্যার। স্যার আমার ত্রুটিটি মার্জনা করুন মানে সে কি, সে কোনো দোষ করেছে, সেটা ক্ষমা মানে চাইছে, যে ভিক্ষা চাইছে যে আমাকে এটা ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে দিস ইজ এখানে কোনো সে অর্ডার করছে না, তাহলে এটি হবে না। উপদেশও দিচ্ছে না সার্ভেন্টটি, এবং এক্সক্লেইমও করছে না, তাহলে কি করছে, বেগড। বেগ মানে কি, ভিক্ষা চাওয়া। বেগড মানে ভিক্ষা চাইছে, ভিক্ষা চাইছে যে ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে দ্য সার্ভেন্ট বেগড হিজ মাস্টার, অর্থাৎ ভৃত্যটি তার প্রভুর কাছে ক্ষমা চাইলো, টু পার্ডে, তার ফলটি ক্ষমা করে দেওয়ার জন্য, তার ফলটি মানে ত্রুটিটি মানে ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে সে ভিক্ষা চাইলো যে ত্রুটিটি ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে এখানে হবে ডি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ আপনাকে যখনই দেখুন অপশানে যখনই বেগ থাকবে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে যখনই বেগ থাকবে সেইটাই হবে আপনার রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 13 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। বলেছে দ্য ডিফিট ইন দ্য ম্যাচ হ্যাড অ্যান অ্যাডভার্স ড্যাশ অন হিম। এখানে চারটে অপশন দিয়েছে, এফেক্টস, এফেক্টস, এফেক্ট অ্যান্ড এফেক্টস। তাহলে কোনটা হবে, এখানে ডি হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ এফেক্ট, ই ডবল এফ ই সি টি। বোঝা গেল। আমি বাংলাটা বলে দিই। বলছে ম্যাচ পরাজয় তার উপর বিরূপ প্রভাব ফেলেছিল। ম্যাচ পরাজয় তার উপর বিরূপ প্রভাব ফেলেছিল। তাহলে এফেক্ট মানে হচ্ছে প্রভাব, কি ফেলেছিল, প্রভাব ফেলেছিল। আর এবার অনেকে এখানে যদি ভুলটি করে কনফিউশন হয়ে যায়, এফেক্ট হবে না এফেক্ট হবে। মনে রাখবেন বন্ধুরা, এই এফেক্টটা এখানে নাউন হিসেবে বসে। এফেক্ট মানে কি, প্রভাব, আর এফেক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা। এটা হচ্ছে ভার্ব হিসেবে, প্রভাব ফেলা, এটি হচ্ছে ভার্ব হিসেবে বসে। বোঝা গেল কি বললাম। এটা নাউন, এফেক্টটা ই এফ এফ ই সি টি যদি হয় তাহলে সেটা হচ্ছে নাউন ফর্ম, আর এ ডবল এফ ই সি টি যদি হয় সেটা হচ্ছে ভার্ব, কারণ এর মানেটা হচ্ছে প্রভাব ফেলা আর এর মানে হচ্ছে প্রভাব। তাহলে দ্য ডিফিট ইন দ্য ম্যাচ হ্যাড অ্যান অ্যাডভার্স এফেক্ট, অর্থাৎ দেখুন এখানে কিন্তু ভার্ব আছে, তাহলে আমি এখানে ভার্ব কেন আবার নতুন করে আনবো, সেই জন্য এখানে ই এফেক্ট, এখানে নাউন। কেন নাউন এলো, কারণ বলেছে ম্যাচ পরাজয় তার উপর বিরূপ কি ফেলেছিল, কি কি প্রশ্ন করছে, কি ফেলেছিল, প্রভাব ফেলেছিল। তাহলে এখানে প্রভাবটা নাউন হিসেবে ব্যবহার হলো, ওই জন্য এটি এফেক্ট হলো। যদি এখানে ভার্ব হিসেবে কোনো কিছু ইউজ করতো তাহলে এখানে এফেক্টটা হতো। বোঝা গেল কি বললাম। 14 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। She was in Mumbai to dash an award for her latest novel. The government has few options dash to keep interest rates high. এখানে দুটো সেন্টেন্স দিয়ে মানে দুটো ওয়ার্ড দিয়েছে, একটা দিয়েছে অ্যাকসেপ্ট আর একটা দিয়েছে এক্সেপ্ট। একটা দিয়েছে অ্যাকসেপ্ট, একটা দিয়েছে এক্সেপ্ট। দুটো ওয়ার্ডের মানে আপনাকে জানতে হবে। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, আর এক্সেপ্ট মানে কি, এক্সেপ্ট মানে কোনো কিছু ব্যতিক্রমী, অর্থাৎ এক্সেপ্ট মানে কোনো কিছু ছাড়া বা ব্যতিক্রম। এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতিক্রম আমি বলতে পারি। বোঝা গেল। তাহলে এখানে আমি কোনটি বসাবো সেটি আমাকে জানতে হবে। আমি প্রথমে আমাকে কি করতে হবে, যে ওয়ার্ডগুলো দিয়েছে পরীক্ষায় আমাকে সেই দুটো ওয়ার্ড, যে দুটো ওয়ার্ড দেখবেন একই ওয়ার্ড দুটো ওয়ার্ড বারবার করে ঘুরিয়েছে, তাহলে দুটো ওয়ার্ডকে আমি আইডেন্টিফাই করলাম। এবার দুটো ওয়ার্ডের আমাকে মানে করতে হবে, মানে করে এবার আমাকে কোনটি দেবে এখানে বসবে সেটি করতে হবে। কি বলেছে, সি ওয়াজ ইন মুম্বাই টু, এখানে যেটি হবে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। কেন, কারণ অ্যাকসেপ্ট অ্যান অ্যাওয়ার্ড ফর হার লেটেস্ট নোবেল মানে সে তার সর্বশেষ উপন্যাসের জন্য একটি পুরস্কার গ্রহণ করতে মুম্বাইয়ে ছিল। তাহলে অ্যাকসেপ্ট মানে কি, গ্রহণ করা। তাহলে কোনো পুরস্কার সে তো ব্যতিক্রম বা ছাড়া হয় না, তাহলে পুরস্কার গ্রহণ করবে, তাহলে অ্যাকসেপ্ট। পরের সেন্টেন্সটি দেখুন, বলেছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ফিউ অপশনস, এখানে হবে এক্সেপ্ট
except to keep interest rates high, অর্থাৎ বাংলাটা হচ্ছে সুদের হার বেশি রাখা ছাড়াও সরকারের কাছে কয়েকটি বিকল্প ছিল। তাহলে এখানে except মানে কি ছাড়াও, অর্থাৎ জিনিসটা কি হলো, বলছে যে সুদের হার বেশি রাখা ছাড়াও সরকারের কাছে কয়েকটি বিকল্প ছিল। সুদের হার মানে সুদের হার বেশি রাখা ছাড়াও সরকারের কাছে কয়েকটি বিকল্প ছিল। তাহলে এক্সেপ্ট মানে এখানে কি হলো, ছাড়াও। এখানে তো কোনো গ্রহণ কিছু ব্যাপার নেই, কারণ এখানে কোনো কিছু এক্সেপ্ট বা ব্যতি রেখে বলছে যে সুদের হার রাখা ছাড়াও সরকারের কাছে কয়েকটি বিকল্প ছিল। তার মানে কি, তাহলে এটা ছাড়া বা ব্যতিক্রম, তাহলে এটা ছাড়াও গভর্নমেন্টের কাছে বিকল্প আছে, তাহলে এখানে এক্সেপ্টটা হবে। অ্যাকসেপ্ট কখন হবে, অ্যাকসেপ্ট হচ্ছে কোনো কিছু গ্রহণ, কোনো আপনি পুরস্কার গ্রহণ করছেন সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ, আর এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতিক্রম। তাহলে এখানে দুটো সেন্টেন্স আলাদা আলাদা দেবে, এবং সেই সেন্টেন্সে কোনটা বসবে দুটো ওয়ার্ডই দেখবেন ঘোরাফেরা করবে। যেমন অ্যাকসেপ্ট, এক্সেপ্ট, 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 অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এখানে একই ওয়ার্ড দুটো দিয়েছে, এখানে যেমন আলাদা, এখানে হবে বি হবে ইজ দ্য রাইট আনসার, যেটা করলাম অ্যাকসেপ্ট আর এক্সেপ্ট। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 15 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট সেট অফ প্রিপোজিশন, অর্থাৎ একটা সেন্টেন্স দেখুন তিনটে প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। বলেছে এ ক্র্যাক হ্যাড স্টার্টেড ড্যাশ অ্যাপিয়ার্ড জাস্ট ড্যাশ দ্য লাইট ড্যাশ দ্য সিলিং। এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটি হবে ডি, অর্থাৎ প্রথমে বসবে এ ক্র্যাক হ্যাড স্টার্টেড, স্টার্টেড এর পরে ফর প্রিপোজিশন বসলো, ফর অ্যাপিয়ার জাস্ট অ্যাবভ দ্য লাইট অন দ্য সিলিং। বোঝা গেল? আমি বাংলাটা পড়ি। বলছে সিলিং এর আলোর ঠিক ওপরেই একটা ফাটল হওয়া শুরু হয়েছিল। কি বললাম? সিলিং এর আলোর ওপরেই, ঠিক ওপরেই একটা ফাটল হওয়া শুরু হয়েছিল। তাহলে এখানে যেটি হবে এ ক্র্যাক হ্যাড স্টার্টেড এর পরে ফর প্রিপোজিশন বসলো, অ্যাপিয়ার জাস্ট অ্যাবভ দ্য লাইট, লাইটের ওপরে, অন দ্য সিলিং। বোঝা গেল? তাহলে বাংলাটা কি আরেকবার বলে দিই, সিলিং এর আলোর ঠিক ওপরে, সিলিং এর আলোর ঠিক ওপরেই একটি ফাটল হওয়া শুরু হয়েছিল। বোঝা গেল? তাহলে এখানে হবে ডি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ প্রথমে বসবে ফর, তারপরে বসবে অ্যাবভ, তারপরে বসবে অন। এই ধরনের প্রিপোজিশন কিন্তু বিসিএস এ দেয়নি, কিন্তু হয়তো এবারেও দিয়ে দিতেও পারে, সুতরাং এই প্রিপোজিশনগুলো আমাদের করে যেতে হবে। বোঝা গেল? পরবর্তী কোশ্চেনটিতে আসুন। বন্ধুরা 16 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, অর্থাৎ আপনাকে এখানে অ্যাক্টিভ ভয়েসে দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করতে হবে। বোঝা গেল? এবার এখানে কি বলেছে, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, অর্থাৎ কারোর প্রতিশ্রুতি রাখা উচিত, অর্থাৎ ওয়ান শুড কিপস ওয়ান প্রমিসেস। অর্থাৎ এটা যখন অ্যাক্টিভ ভয়েসে আছে, সেরকম প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাকে চারটে অপশন দিয়েছে। কি দিয়েছে? প্রমিসেস ক্যান বি কেপ্ট, প্রমিসেস উড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস উইল বি কেপ্ট। এখানে যেটি সঠিক অ্যান্সারটি হবে, মনে রাখবেন প্রমিসেস শুড বি কেপ্ট, অর্থাৎ এই যেখানে যেটা প্রমিসেস রয়েছে অবজেক্টে, সেটা সাবজেক্ট হলো, আর শুড বি যেরকম আছে শুড বি কেপ্ট, অর্থাৎ যেটা হলো প্রতিশ্রুতি রাখতে হবে। এই প্যাসিভ হলো প্রতিশ্রুতি রাখতে হবে। তাহলে ওয়ান শুড কিপ ওয়ান প্রমিসেস যদি প্যাসিভ ভয়েস করতে দেয়, তাহলে আমরা সরাসরি যেটি করব, ক্যান করব না, কারণ উড করব না, কারণ এটা কোনো ইমাজিনারি কিছু নয়, সেখানে উড বসাবো না, উইল হবে না, ক্যান হবে, তাহলে পড়ে থাকবে কি শুড। তাহলে প্রমিসেস শুড বি কেপ্ট, অর্থাৎ প্রতিশ্রুতি রাখতে হবে, শুড। আর ওয়ান শুড কিপ ওয়ান প্রমিস মানে কি কারোর প্রতিশ্রুতি রাখা উচিত, তাহলে সেটা যখন আমি প্যাসিভ ভয়েসে করবো, তাহলে প্রতিশ্রুতি রাখতে হবে, তাহলে শুড বি মানে বলছে শুড বি মানে রাখতে হবে। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 17 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য রাইট মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব। এখানে যে আন্ডারলাইন করা আছে এর অ্যাকচুয়াল মিনিংটি আপনাকে বলতে হবে। বলেছে দ্য ক্রিমিনালস গট অ্যাওয়ে আফটার কিলিং 3 ম্যান। কি বললো? দ্য ক্রিমিনালস গট অ্যাওয়ে আফটার কিলিং 3 ম্যান। তো বাংলাটা হচ্ছে অপরাধীরা হত্যার পর 3 জন পালিয়ে যায়, বা অপরাধীরা হত্যার পর পালিয়ে যায় 3 জন, এটা হচ্ছে বাংলাটা। তাহলে গট অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। গট অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া, মানে হচ্ছে এসকেপ করে যাওয়া।
তাহলে এখানে দেখুন এ যেতে আছে এসকেপড, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এ হবে ইজ দ্য রাইট অ্যান্সার। এসকেপড মানে কি? এসকেপড মানে হচ্ছে পালানো। বোঝা গেল? অ্যারেস্টেড মানে একটু জেনে রেখে দিন, অ্যারেস্টেড মানে হচ্ছে ধরা। আচ্ছা, কিল্ড মানে কি? কিল্ড মানে হচ্ছে নিহত হওয়া। আর ইমপ্রিজনড, ইমপ্রিজনড মানে কি? ইমপ্রিজন মানে হচ্ছে অবরুদ্ধ, অবরুদ্ধ। এই বাংলাগুলো কিন্তু আপনারা জেনে নেবেন। ডিরেকশন 18 to 20 এর মধ্যে দেখুন বলেছে চুজ দ্য রাইট নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা আছে তার একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইনের নিয়ারেস্ট ইন মিনিং মানে আপনাকে সিনোনিম করতে দিয়েছে। তো দেখুন বলেছে 18 নম্বরটা, হার ভিউজ আর নট ইন কনসোনেন্স উইথ হার হাজব্যান্ডস। বাংলাটা কি? তার মতামতগুলি তার স্বামীর সাথে একমত নয়। তাহলে কনসোনেন্স মানে কি? কনসোনেন্স মানে হলো ঐক্য বা মিল, ঐক্য বা মিল। কনসোনেন্স মানে কি? ঐক্য বা মিল। এখানে দেখুন এটার সিনোনিম বলেছে, তাহলে আমাকে মিল এরকম সিনোনিম করতে হবে। প্রথমে দিকে দেখুন ডিসএগ্রিমেন্ট, না এটি হবে না। ডিসএগ্রিমেন্ট মানে কি? ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে মতভেদ, বৈসাদৃশ্য, গড়মিল বা অমিল, তাহলে এটা হবে না। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। আচ্ছা, ইন এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে কি? মিল, মিল বা চুক্তি। তাহলে এখানে আমি কি বলেছি? কনসোনেন্স মানে হচ্ছে মিল, তাহলে দেখুন এখানে এগ্রিমেন্ট মানে মিল আছে, তাহলে এখানে সি হবে ইজ দ্য রাইট আনসার। তাহলে কনসোনেন্সের যে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং সেটা হবে ইন এগ্রিমেন্ট। আর কন্ট্রাডিক্টরি মানে কি? কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে পরস্পর বিরোধী, পরস্পর পরস্পর বিরোধী। বোঝা গেল? তাহলে কন্ট্রাডিক্টরি মানে এখানে যেটা আছে কনসোনেন্স মানে ঐক্য বা মিল, এটা হবে ইন এগ্রিমেন্ট। বোঝা গেল? 19 নম্বরটিতে আসুন। বলেছে দ্য রেজিগনেশন অফ দ্য চিফ মিনিস্টার ইজ ইন্ট্রিগুইং। দ্য রেজিগনেশন অফ দ্য চিফ মিনিস্টার ইজ ইন্ট্রিগুইং মানেটা কি? মানেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগটি খুব অদ্ভুত বা অনুসন্ধিৎসু বা চাঞ্চল্যকর ছিল। অনেকগুলো মানে হয়, চাঞ্চল্যকর, অনুসন্ধিৎসু, চাঞ্চল্যকর, অনুসন্ধিৎসু বা অদ্ভুত, অনেকগুলো হয়। এবার এখানে দেখতে হবে কোনটার মানে কি। এখন কিউরিয়াস দিয়েছে, কিউরিয়াস মানে হচ্ছে অদ্ভুত, অনুসন্ধিৎসু বা চাঞ্চল্য, কিউরিয়াস হবে ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, ইন্টারেস্টিং এর মানেটি জেনে নিন, মজাদার। ইন্টারেস্টিং মানে মজাদার। সিক্রেট মানে গোপন। আর ডিপ্লোম্যাটিক মানে কি? ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক, কূটনৈতিক। তাহলে এখানে যেটি হবে কিউরিয়াস, কিউরিয়াস মানে কি? ওই চাঞ্চল্যকর, অনুসন্ধিৎসু, অদ্ভুত ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? তাহলে ইন্ট্রিগুইং মানে অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই পদত্যাগটি ছিল খুব চাঞ্চল্যকর বা অনুসন্ধিৎসু বা অদ্ভুত ধরনের। তাহলে কিউরিয়াস ইজ দ্য রাইট অ্যান্সার। কিউরিয়াস মানে হচ্ছে অনুসন্ধিৎসু, অদ্ভুত। বন্ধুরা 20 নম্বরটি দেখুন, বলেছে সাচ কন্ডাক্ট ডিজার্ভস রেপ্রাইমেন্ট। রেপ্রাইমেন্ট মানে কি? রেপ্রাইমেন্ট মানে হচ্ছে তিরস্কার, রেপ্রাইমেন্ট মানে হচ্ছে তিরস্কার করা, অর্থাৎ বাংলাটা হচ্ছে এই ধরনের আচরণ তিরস্কারের দাবিদার। তাহলে এখানে কোনটা হবে? প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। পানিশমেন্ট মানে কি? পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। রিবিউক মানে কিন্তু তিরস্কার করা, রিবিউক মানে হচ্ছে তিরস্কার, তাই এখানে হবে রিবিউক ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, রিওয়ার্ড মানে কি? সেটিও জেনে রেখে দিন, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 21 to 22 এই দুটো দেখুন, বলছে চুজ দ্য কারেক্ট অপোজিট ইন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ কারেক্ট অপোজিট মিনিং করতে হয়। বলেছে দ্য ফরওয়ার্ডস অফ দেয়ার ফুটবল টিম মেড স্পোরাডিক রেইডস ইনটু দ্য অপোনেন্টস টেরিটরি। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে তাদের ফুটবল দলের ফরওয়ার্ডগুলি প্রতিপক্ষের অঞ্চলে বিক্ষিপ্ত অভিযান চালায়। এই স্পোরাডিক মানে হলো বিক্ষিপ্ত, তাহলে এর অপোজিটটি আমাকে করতে হবে কি? এ দিয়েছে রেয়ার, কি হবে না। ফ্রিকোয়েন্ট মানে কি? ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে স্বল্প ব্যবধানে স্থিত, স্বল্প ব্যবধানে স্থিত, স্বল্প ব্যবধানে স্থিত, বা আপনি বলতে পারেন ঘন। তাহলে এখানে এর অপোজিটটি হবে ফ্রিকোয়েন্ট, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? শার্প মানে কি? শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ। আচ্ছা, কোঅর্ডিনেট মানে কি? শার্প মানে তীক্ষ্ণ হয় বা ধারালো হয়। কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট মানে হলো তুল্য, কোঅর্ডিনেট মানে হলো তুল্য। বোঝা গেল? কোঅর্ডিনেট মানে, তাহলে এখানে যেটি হবে বিক্ষিপ্ত, মানে স্পোরাডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত, আর ফ্রিকোয়েন্ট মানে কি? একটা স্বল্প জায়গার মধ্যে স্থিত, মানে একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে বিক্ষিপ্ত তার অপোজিট হবে ফ্রিকোয়েন্ট। বোঝা গেল? 22 নম্বরটি দেখুন, বলছে দ্য লিবারেল। এখানে কিন্তু একটা আন্ডারলাইন করা হয়নি বন্ধুরা, এখানে লিবারেলের নিচে কিন্তু আন্ডারলাইন হবে। বোঝা গেল? লিবারেল, লিবারেল অর্থাৎ দ্য লিবারেল ভিউজ অফ দ্য লিডার ডিড নট ফাইন্ড ফেভার উইথ এ সেকশন অফ হিজ পার্টি। বলছে
কি বাংলাটা আমি আগে বলে দিই। বাংলাটা হচ্ছে যে নেতার উদার দৃষ্টিভঙ্গি তার দলের একাংশের পক্ষে সুবিধা পায়নি। দলের নেতার উদার দৃষ্টিভঙ্গি তার দলের একাংশের পক্ষে সুবিধা পায়নি। তাহলে লিবারেল মানে কি? লিবারেল মানে হচ্ছে উদার। তাহলে লিবারেল মানে কি? লিবারেল মানে হচ্ছে উদার মনোভাবাপন্ন। তাহলে এখানে দেখুন কি কি অপশন দিয়েছে। বায়াসড মানে কি? পক্ষপাত দুষ্ট। তাহলে এটি হবে না, পক্ষপাত দুষ্ট হবে না। প্রেজুডিস মানে কি? প্রেজুডিস মানে হচ্ছে কুসংস্কার। কনজারভেটিভ মানে কি? কনজারভেটিভ মানে সংরক্ষণশীল। আর ব্যাকওয়ার্ড মানে কি? ব্যাকওয়ার্ড মানে অনেক মানে হয়। ব্যাকওয়ার্ড বলে অনগ্রসর শ্রেণী, আমরা বলি ব্যাকওয়ার্ড ক্লাস, অনগ্রসর শ্রেণী হয়। ধীর গতির হয়, পিছিয়ে পড়েছে এমন, এগুলো অনেক কিছু হয়। তাহলে এখানে যেটি হবে লিবারেল মানে হচ্ছে উদার। তাহলে উদারের অপোজিট মিনিং কি হবে? সংরক্ষণশীল অর্থাৎ কনজারভেটিভ। সি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ফাইন্ড দ্য এরর দেখুন। 23 নম্বরটি বলেছে বিইং এ ভেরি অকওয়ার্ড কোশ্চেন হি সেট ইট অ্যাসাইড। এখানে ভুল কোথায় আছে? এখানে আমি বলে দিই প্রথমে ভুলটি। এতে ভুল আছে, কারণ এই বিইং এর আগে এখানে একটা ইট বসাতে হবে, অর্থাৎ ইট বিইং এ ভেরি অকওয়ার্ড কোশ্চেন হি সেট ইট অ্যাসাইড। এবার কেন ইটটি হলো সেটি আমি বলে দিচ্ছি। মনে রাখবেন, যখন when being refers to the subject, যখন সাবজেক্টকে রেফার করবে subject of the sentence, no other subject is required. কি বললাম? when being refers to the subject of the sentence no other subject is required. বোঝা গেল কি বললাম? when being refers to the subject of the sentence no other subject is required. যদি কোনো সাবজেক্টে কোনো বিইং যদি কোনো সাবজেক্টকে রেফার করে, তাহলে বিইং এর আগে কিন্তু কোনো সাবজেক্ট নতুন করে আনতে হবে না। বোঝা গেল কি বললাম? when being refers to the subject of the sentence no other subject is required. আদার কোনো সাবজেক্ট কোনো প্রয়োজন হয় না। যেমন মনে করুন এখানে দিয়েছে, মনে করুন being a teacher, আমি একটা উদাহরণ আনছি। being a teacher he cannot do this. এখানে এরর কোথায় আছে? কোনো এরর নেই। কেন বলুন তো? বলছে being a teacher he cannot do this. টিচার বললে এই কাজটি করতে পারে না। being a teacher he cannot do this, সে টিচার বলে এই কাজটি করতে পারে না। তাহলে being কাকে রেফার করছে? টিচারকে। তাহলে being a teacher he, তাহলে হিটা কে? সে টিচারই। তাহলে being কাকে রেফার করলো? সাবজেক্টকে। তাহলে কি বলেছি? when being refers to the subject no other of the sentence no other subject is required. তাহলে being তো এখানে সাবজেক্টকে রেফার করছে, তাহলে এর আগে কোনো আমাকে সাবজেক্টটা নতুন করে নিয়ে আসতে হবে না। কিন্তু দেখুন একই ব্যক্তি being a teacher, সে টিচার, আবার হি মানে টিচারই তো। তাহলে একই ব্যক্তিকে সে রেফার করছে, তাহলে being সাবজেক্ট, তাহলে being সাবজেক্টকে তাহলে রেফার করছে। তাহলে এই সব ধরনের ক্ষেত্রে এর আগে কোনো, এটা একদম ঠিক আছে, এটা নো এরর। কিন্তু এখানে এরর কেন? এখানে কেন বলেছে বিইং এ ভেরি অকওয়ার্ড কোশ্চেন, মানে কি? খুব অদ্ভুত প্রশ্ন হওয়ায়। তাহলে বিইং রেফার করছে কাকে? কোশ্চেনকে। কিন্তু এখানে সাবজেক্টকে হি। তাহলে এখানে নতুন করে কি বলেছি? যে when being refers to the subject of the sentence no other subject is required. otherwise একটি সাবজেক্ট is needed before being. কি বললাম? when being refers to the subject of the sentence no other subject is required. এখানে দেখুন being a teacher, অর্থাৎ টিচার বলে being a teacher he cannot do this, টিচার বলে কাজটি করতে পারে না। তাহলে being কাকে রেফার করেছে? টিচারকে। আবার এখানে বলেছে সে করতে পারে না, সেটাকে টিচার। তাহলে কি সে টিচারটাই তাহলে এখানে সাবজেক্ট, তাহলে সে being কাকে রেফার করলো? সাবজেক্টকে। তাহলে এখানে তার আগে কোনো being এর আগে কোনো সাবজেক্ট আমাকে নতুন করে নিয়ে আসতে হচ্ছে না। কিন্তু এখানে বলেছে being a very awkward question, মানে খুব অদ্ভুত প্রশ্ন হওয়ায়, তাহলে being কাকে রেফার করছে? কোশ্চেনকে। কিন্তু সে এটিকে বা তিনি এটিকে আলাদা করে রেখেছিলেন, হি সেট ইট অ্যাসাইড। তাহলে সে এখানে কি? সে এখানে সাবজেক্ট।
তাহলে দেখুন এখানে কিন্তু বিং যে রেফার করছে এখানে যে অ্যাকওয়ার্ড কোশ্চেনকে যে রেফার করছে, তাহলে এই যে রেফার যে করলো অ্যাকওয়ার্ড কোশ্চেনকে, আবার হি আবার নতুন একটা আছে, মানে সে, তাহলে এটাও আলাদা এটাও আলাদা। এটা কোশ্চেনটাকে যদি এখানে এই কোশ্চেনটাকেই যদি এখানে বলতো, তাহলে আমি বিং বসাতাম, এই বিং এর আগে কোনো আমি সাবজেক্ট বসাতাম না, তাহলে বিং কিন্তু পুরো সাবজেক্টটাকে রেফার করতো। কিন্তু এখানে দেখুন বিং এ ভেরি অকওয়ার্ড কোশ্চেন হি, তাহলে বিং কোশ্চেন একটা, হি সে আলাদা, তাহলে কি করলো, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, বোঝা গেল, এখানে সাবজেক্ট হচ্ছে হি। এখানে যেমন কি বিং এ টিচার হি ক্যান নট, এখানে সাবজেক্ট কে টিচার, কারণ হিটাকে টিচারই তো, এখানে তো তা না, সেই জন্য এখানে কি হলো, আমি কি বলেছি, যদি এরকম হয় তাহলে, যদি এরকম হয় তাহলে আমি কোনো সাবজেক্ট নিয়ে আসবো না, কিন্তু আদারওয়াইজ সাবজেক্ট ইজ নিডেড বিফোর বিং, তাহলে যদি এরকম নয় তাহলে এটা এরকম নয়, এর মতো নয়, তাহলে এর আগে কি করলাম, বিং এর আগে একটা সাবজেক্ট আনলাম। এবার ইট কেন নিলাম, কারণ অ্যাকওয়ার্ড কোশ্চেনটা হচ্ছে কি জড় পদার্থ, অ্যাকওয়ার্ড কোশ্চেন হচ্ছে জড় পদার্থ, তাই জন্য আমি ইট নিলাম। আর ইট কেন নিলাম, অ্যাকওয়ার্ড কোশ্চেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট বসালাম। আর কেন আমি ইট বসালাম, এখানে তো হিও বসাতে পারতাম, কেন হি বসালাম না, কারণ এখানে জড় পদার্থ অ্যাকওয়ার্ড কোশ্চেন, তাই আমি ইট বসালাম। তাহলে ইট বিইং এ ভেরি অকওয়ার্ড কোশ্চেন, হি সেড ইট অ্যাসাইড, বোঝা গেল। পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 24 নম্বরটি দেখুন, আবার একটি এরর দিয়েছে, বলেছে ডু ইউ নো হোয়াট শর্ট অফ এ বুক ইজ রিকোয়ার্ড ফর হিম, বলছে আপনি কি জানেন যে তার জন্য কোন ধরনের বইয়ের প্রয়োজন, এটা হচ্ছে বাংলাটা। তাহলে দেখুন কোশ্চেন বোধক দিয়েছে, তাহলে এখানে ভুল কোথায় আছে, ভুল হচ্ছে এখানে এটি হবে না, এখানে আর্টিকেল বসবে না, এখানে এটি হবে না, তাহলে এটি কেটে যাবে, তাহলে অমিট, এখানে ভুল আছে কোনটাতে, বিতে ভুল আছে, তাহলে এখানে অমিট করব কি না এ, আর্টিকেলটাকে অমিট করব। কেন, তারও একটি নিয়ম আছে, আমি তো বিনা কারণে করব না, কারণ আছে, মনে রাখবেন, লিখে নিন এগুলো, কাইন্ড, টাইপ, শর্ট, SORT, short, cannot be used with any article after them, এটাই হচ্ছে ট্রিক। কি, শর্ট, কাইন্ড, টাইপ, শর্ট, এই কথাগুলো যদি থাকে, কি বললাম, কাইন্ড, টাইপ, শর্ট, এখানে দেখুন কি আছে, শর্ট, তাহলে দেখুন আছে, তাহলে কি বলেছি, ক্যানট বি ইউজড উইথ এনি আর্টিকেল আফটার দেম, এর পরে কোনো আর্টিকেল বলছে, তাহলে শর্টের পরে কি আর্টিকেল আছে, এ আর্টিকেলটি আছে, তাহলে এই এটি কেটে যাবে, কারণ হবে না, এটা হচ্ছে নিয়ম, কাইন্ড, টাইপ, শর্ট ক্যানট বি ইউজড উইথ এনি আর্টিকেল আফটার দেম, তাহলে এখানে হবে বি ইজ দ্য রাইট আনসার, কারণ এখানে এ হবে না, বোঝা গেল। পরবর্তী এররটিতে আসুন। বন্ধুরা 25 নম্বরটি দেখুন, আরেকটি এরর দিয়েছে, বলেছে বিকজ ইট ওয়াজ ভেরি লেট ইয়েস্টারডে দেয়ারফর আই ডিড নট গো দেয়ার, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে কারণ গতকাল খুব দেরি হয়ে গেছে, সেই কারণে, ব্যাপারটা হচ্ছে গতকাল খুব দেরি হয়ে গেছে সেই কারণে আমি সেখানে যাইনি, গতকাল খুব দেরি হয়ে গিয়েছিল বলে কারণে আমি সেখানে যাইনি, এটা হচ্ছে বাংলাটা। তাহলে এখানে ভুল কোথায় আছে, এখানে ভুল আছে এইখানে, বিকজ এখানে হবে না, এটা হবে ইট ওয়াজ ভেরি লেট ইয়েস্টারডে দেয়ারফর আই ডিড নট গো দেয়ার। কেন বিকজটি কেটে গেল, নিয়ম আছে, বিকজ মনে রাখবেন, এটা লিখে নিন, বিকজ cannot be used with, because cannot be used with therefore, cannot be used with therefore, অর্থাৎ যদি সেন্টেন্সে therefore থাকে এবং সবার প্রথমে যদি বিকজ, তাহলে বিকজ বসবে না, কেন না, বিকজ cannot be used with কি therefore, যেহেতু এখানে therefore আছে তাহলে বিকজ আছে, তাহলে বিকজটি কেটে, আমি কি বললাম, বিকজ therefore এর সাথে বসবে না, তাহলে therefore যদি কোনো সেন্টেন্সে থাকে তাতে যদি আপনি দেখেন যে বিকজ কথাটা আছে, তাহলে সেই লাইনটাই হচ্ছে ভুল আছে, তাহলে বিকজ আর therefore একসঙ্গে বসবে না, বিকজ cannot be used with therefore। বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর যে ক্লাসগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু আগত WBCS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং আপনারা ক্লাসগুলি ভালো করে ফলো করতে থাকুন, এবং পরবর্তী দিনগুলোতে আমি আরো এরকম ক্লাস আমি আপনাদের দিতে থাকবো। ধন্যবাদ।